ব্রাজিল থেকে আনা গমের মান সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। রিপোর্ট অসম্পূর্ণ দাবি রিট আবেদনকারীর আইনজীবীর। আগামী ৩ সপ্তাহ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা, সুযোগ থাকছে পছন্দের কলেজে ভর্তিরও। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সেনাবাহিনীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। দক্ষিণাঞ্চলে আরেকটি পূর্ণাঙ্গ সেনানিবাস স্থাপনের ঘোষণা। দেশের মানুষ ক্ষমতার পরিবর্তন চায়, পরিবর্তন না হলে সংকট আরো ঘনীভূত হবে, ইফতার মাহফিলে বেগম জিয়া। এবং সিরিজের প্রথম টি-20তে বোলারদের সাফল্যের দিনে ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা, প্রোটিয়াদের কাছে হারল 52 রানে। প্রবাসী সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। ব্রাজিল থেকে আনা গমের মান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। গম জাহাজে তোলার সময় বিদেশি সংস্থার প্রাক জাহাজীকরণ পরীক্ষা এবং দেশের বিভিন্ন পরীক্ষাগারের রিপোর্ট হাতে পেয়ে আদালত এই প্রশ্ন তোলেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে খাদ্য অধিদপ্তর এসব রিপোর্ট দাখিল করে। তবে রিট আবেদনকারীর আইনজীবী রিপোর্টগুলোকে অসম্পূর্ণ দাবি করে শুনানির জন্য সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। আফজাল হোসেনের রিপোর্ট। ব্রাজিল থেকে আনা 2 লাখ টনেরও বেশি গমের মান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন গণমাধ্যমে নানা রিপোর্ট প্রকাশ হয়ে আসছে। এরই মধ্যে খাদ্যমন্ত্রী এ নিয়ে গণমাধ্যমেরও মুখোমুখি হন। এরপরেও যদি কারো সন্দেহ থাকে, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যারা বাংলাদেশের যে সমস্ত গোডাউনে আমাদের এই গম আছে সেই গম তারা সংগ্রহ করতে আমি তাদেরকে সাহায্য করব। নমুনা সংগ্রহ করুক, বাংলাদেশের যে কোনো ল্যাবরেটরিতে তারা পরীক্ষা করুক স্ব-উদ্যোগে। তারপরও গণমাধ্যমের ওইসব রিপোর্ট তুলে ধরে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী এবং এই আবেদনের শুনানি করেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার গম পরীক্ষার সব রিপোর্ট দাখিল করতে খাদ্য অধিদপ্তরকে নির্দেশ দেন আদালত। রোববার হাইকোর্টের নির্দেশে 153 পৃষ্ঠার ব্রাজিলের গমের এ যাবৎ সব পরীক্ষার রিপোর্ট আদালতে দাখিল করেন খাদ্য অধিদপ্তর। জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 57 জেলা থেকে সংগৃহীত গমের নমুনা পরীক্ষা করে এ গম খাদ্য উপযোগী বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রাক জাহাজীকরণের সময় বিদেশি বন্দরেও এ গম মানসম্মত বলে দেয়া 2টি আন্তর্জাতিক কোম্পানির রিপোর্টও আদালতে দাখিল করা হয়। গমটা যখন আসার পরে ফুড ডিপার্টমেন্ট ওনাদের যে ওটা গ্রহণ করার আগে যেভাবে টেস্ট করতে হয় ওনারা সে টেস্ট করেছে। তারপরে ঢাকা ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞান অনুষদ থেকে টেস্ট করেছে প্রোটিনের মাত্রা ঠিক আছে কিনা। পরবর্তীতে ওনারা বাড়ি থেকে ওনারা টেস্ট করেছেন। লাস্টলি যখন মামলা কোর্টে আসার পরে কোর্ট বলল যে এটা ফুড কনজামশন হিসাবে ব্যবহার করা যাবে কিনা। এই কারণে ওনারা পরবর্তীতে গভর্নমেন্টের যে ফুড খাদ্য অধিদপ্তরের যে ল্যাব আছে সে ল্যাবে ওনারা টেস্ট করেছে। টেস্ট করে প্রোটিনের মাত্রা, ময়েশ্চারের মাত্রা এবং গমের যে ওজন আকৃতি যা আছে তাতে এমন কোনো কিছু পায়নি যে এটা খাওয়ার যোগ্য নহে। ওনারা বরং ওইখানে স্পেসিফিক ওনাদের মন্তব্য ওনাদের রিমার্ক কলামে লিখেছে এটা খাওয়ার উপযোগী এবং বিলি ব্যবস্থা করা যায়। এ সময় শুনানিতে গম নিয়ে কয়েকটি গণমাধ্যম ঢালাওভাবে প্রতিবেদন প্রকাশের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। উনি পেপারগুলো কোর্টের অ্যাটেনশনে নিয়ে আসছে, কিন্তু পত্রিকা বা মিডিয়া মানে পেপার মিডিয়া এটা কিভাবে ছাপাচ্ছে, কিসের বেসিসে, কোর্ট এটা বারবার জানতে চাইছে। যদিও রিটকারী আইনজীবী বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের দাবি খাদ্য অধিদপ্তরের এসব প্রতিবেদন অসম্পূর্ণ। যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলো এক্সামিন করার জন্য 2 দিনের সময় চেয়েছি, সময় দরকার। সেই সময় আমরা এই যে রিপোর্টগুলো অসম্পূর্ণ সেটা দেখাবো। পরে রিটকারী আইনজীবী এ বিষয়ে শুনানির জন্য সময় আবেদন করলে আগামী 8 জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশপ্রেম, কর্তব্যবোধ ও শৃঙ্খলা বজায় রেখে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর প্রত্যেক সদস্যকে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিশেষ এই বাহিনীর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনানিবাসে এই আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
1975 সালের 5 জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা শাখা স্বতন্ত্র প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। কালের বিবর্তনে সুপ্রশিক্ষিত সেই রেজিমেন্টটি আজ নিরাপত্তা প্রদানকারী সংস্থা হিসেবে জাতীয় পর্যায়ে প্রতিনিয়তই দক্ষতার স্বাক্ষর রাখছে। বাহিনীটি প্রতিষ্ঠার 40 বছর পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যায় সেনানিবাসের পিজিআর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপস্থিত চৌকসদের উদ্দেশ্যে তিনি বলেন, সর্বক্ষেত্রে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে আগামীতে পিজিআর এর প্রত্যেক সদস্যকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে আমরা উন্নত করতে চাই, মর্যাদাশীল করতে চাই। সেই সাথে সাথে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী কাজ করছে, পুলিশ বাহিনী কাজ করছে, সেখানেও তারা মর্যাদার সাথে যেন চলতে পারে সেটাও আমাদের লক্ষ্য। কাজে বিশ্বের বুকে আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের প্রতিরক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী, তাদেরকে আমরা আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই। আগামীতে বাহিনীটির সদস্যরা পর্যাপ্ত প্রশিক্ষণ ও নিয়মানুবর্তিতা মেনে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় আরো মনোযোগী হবেন বলেও আশা করেন প্রধানমন্ত্রী। দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের একাগ্রতা ও আত্মোৎসর্গের মনোভাব যেন চিরদিন বজায় থাকে, সেটাই দেশ ও জাতি আশা করে। পরে সেখানে পিজিআর সদস্যদের সাথে ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে পিজিআর সদর দফতরে বিশেষ দরবারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সেখানে পিজিআর সদস্যদের তিনি বলেন, পিজিআর এর স্বতন্ত্র সাফল্য ধরে রাখতে ভবিষ্যতে প্রত্যেককে আরো কৌশলী হতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও জানমাল রক্ষার স্বার্থে দেশের মানুষ পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সময় তিনি বলেন, অর্থবহ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে দেশ আরো সংকটে পড়বে। রোববার রাজধানীতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব আয়োজিত ইফতার পার্টিতে তিনি একথা বলেন। সরকারের মন্ত্রীরা নানা অনিয়ম দুর্নীতিতে লিপ্ত হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও এ সময় অভিযোগ করেন বেগম জিয়া। আজকে যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি তাদের দায়িত্ব নেই। তারা আছে লুটপাট নিয়ে। আওয়ামী লীগের মন্ত্রী দেখেন আজকে পচা গম নিয়ে এসছে, কিন্তু সেই দুর্নীতিবাজ মন্ত্রী এখনো আরাম তিনি মন্ত্রিত্ব করে যাচ্ছে। প্রতিবাদ করলেও তার কোনো বিচার হয় না। মানুষ পরিবর্তন চায়, দেশে মানুষ শান্তি চায়। তার জন্য প্রয়োজন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, যেই সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে দেশে সুশাসন, জানমাল সম্পদের নিরাপত্তা। এই অবস্থা সৃষ্টি করতে না পারলে দেশ আগামী দিনে আরো সংকটের মধ্যে চলে যাবে। আগামী 3 সপ্তাহ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি পছন্দের কলেজেও ভর্তির সুযোগ থাকছে। রোববার সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান। একাদশ শ্রেণীতে ভর্তিতে জটিলতার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। আমাদের কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। 21 দিন সময় বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে ভর্তি হলে পরে কোনো বাড়তি বা লেট ফি দিতে হবে না। যারা পছন্দ মতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন নাই অথবা হইলেও তারা পরিবর্তন করতে চান, তারা 6 তারিখে এই আবেদনটা করতে পারবেন। 7-8 জুলাই এই 2 দিনের মধ্যে তারা এই ভর্তি হতে পারবেন। যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় নির্বাচিত হয়েও কোনো প্রতিষ্ঠানে ভর্তি হননি, 5টি প্রতিষ্ঠানে শূন্য আসনের বিপরীতে তাদেরকে আমরা অপশন দিচ্ছি। সেই অপশন দেওয়ার তারিখটা হচ্ছে 9 এবং 10 জুলাই তারিখ। যারা আবেদন করেই নাই 13 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে তারা আবেদন করবেন। আমাদের প্রযুক্তিগত ক্ষমতা ও দক্ষতা সীমাবদ্ধ, তাই এই যে ভর্তি প্রক্রিয়া এতে আমাদের কিছু ত্রুটি হয়েছে। এরকম সমস্যার কারণে যে সকল আমাদের প্রিয় শিক্ষার্থী তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে শঙ্কা কাটেনি শিক্ষার্থী সহ অভিভাবকদের। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষ পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে নতুন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু করায় শিক্ষার্থীরা কয়েক দফা দুর্ভোগে পড়বে। এদিকে ভর্তি সংক্রান্ত ভোগান্তির জন্য শিক্ষার্থীদের অসতর্কতাকেই দায়ী করলেন শিক্ষা সচিব। তবে তৃতীয় দফা ভর্তি শেষে সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের। মুজাহিদ শুভর রিপোর্ট।
আমি একটা মেয়ে, কিন্তু আমার মানে চান্স হয়েছে একটা ছেলেদের কলেজে। এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝলাম না। স্বাদ ছিল স্বপ্নের কলেজে ভর্তি হবার। একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তি পদ্ধতির ডিজিটাল জটিলতা শান্তাকে দিয়েছে কেবল ছেলে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়বার সুযোগ। শান্তার মতো এমন অনেক শিক্ষার্থী ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে ঘুরছে বিভিন্ন কলেজ আর শিক্ষা বোর্ডের আঙিনায়। কাঙ্ক্ষিত কলেজে পড়বার প্রতীক্ষা এসএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষার থেকেও তাদের বেশি ভাবিয়ে তুলেছে বলে অভিমত শিক্ষার্থীদের। গোল্ডেনে প্লাস পেলাম, তাহলে ঘুরতে এলো, তা তো এটা অনেক সমস্যা। 5টা কলেজ ইচ্ছা ছিল, 5টা কলেজের থেকে একটা কলেজে না হলে ভর্তি হব, কিন্তু এই ইচ্ছাটা তো ভাইয়া ওনারা তো ভেঙে ফেলাইলো। আমাদের সেকেন্ড মেরিটে বলতে জানাবে, যদি তখন আমাদেরকে না জানায় তখন আমরা কি করব? তখন আমরা কোন কলেজে ভর্তি হব? ভালো রেজাল্ট করেও যদি ভালো একটা স্কুল কলেজে ভর্তি না হতে পারে তাহলে আমাদের এর চেয়ে দুঃখ আর কিছু আছে। আমার ছেলেটা শিক্ষা কোটায় আসছে রাজশাহী কলেজের 1 নাম্বার চয়েসে, কিন্তু প্রিন্সিপাল ভর্তি করবে না। অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরুর আগে কারিগরি ব্যবস্থায় নজর দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছাত্রছাত্রী তো তারা তাড়াহুড়া করবে, কিন্তু আমার সফটওয়্যারটা কি রোবাস্ট ছিল? আমি কি কাউকে বলছি যে তুমি একই কলেজ 2বার দিচ্ছ? এটা সাবমিশন করতে কে দিছি? আমি কি তাকে বলার সময় বলছি যে তুমি একটা মেয়েদের কলেজ সিলেক্ট করতেছো, তুমি সেখানে ভর্তি হতে পারবে না? এগুলো তো আমরা বলি না। যে যা বলছে সেটাই সফটওয়্যার নিয়ে নিছে। তাতে তো এটার নামে স্মার্ট হয়েছে, কিন্তু কাজে তার স্মার্ট সফটওয়্যার হয়নি। ভর্তি ফর্ম পূরণে ত্রুটির জন্য শিক্ষার্থীদের অসতর্কতাকেই দায়ী করলেন শিক্ষা সচিব। সেবা নেয়ার তরফেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওই তরফে আমরা বেশি বাধা পাচ্ছি। তখন সেবা যারা নিচ্ছে সেই শিক্ষার্থীরা দেখা যাচ্ছে ছেলেদের কলেজ চুজ না করে মেয়েদের কলেজ চুজ করছে, হয়তো ভুল করে করছে, তাড়াহুড়ো করে করছে, বা কাউকে দিয়ে করাচ্ছে, সেই জন্য এটা ভুল হচ্ছে। দ্বিতীয় আর একটা ভুল করেছে, কাছে কাছের নাম সেগুলোকে টিক করেছে। এটা কি বগুড়ার প্রতিষ্ঠান, হারমান মাইনা, না যশোরের প্রতিষ্ঠান, না ঢাকার প্রতিষ্ঠান, এটা দেখিনি। তবে আগামী বছর থেকে শিক্ষার্থীদের আর ভোগান্তিতে পড়তে হবে না বলে আশ্বাস শিক্ষা সচিবের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। যশোরে গৃহকর্মী গণধর্ষণের অভিযোগে 2 জন আটক, দেখানো হচ্ছে ভয়ভীতি, দাবি গৃহকর্তার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 3 কর্মচারীকে হত্যা চেষ্টার মামলায় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের 10 সদস্য এবং সোনালী ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাসকিনুল হক এই আদেশ দেন। মামলার বিবরণে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী কমল চৌধুরী সহ 3 জন আদালতের চেক ভাঙাতে সোনালী ব্যাংকের গাইবান্ধা শাখায় যান। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এই ঘটনার প্রতিবাদ করলে তাদেরকে ব্যাংক ম্যানেজারের রুমে আটকে রেখে মারধর করা হয়। পরে গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান তাদেরকে থানায় আটকে রাখে। খবর পেয়ে আদালতের কর্মকর্তা তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় আদালতের কর্মচারী কমল চৌধুরী বাদী হয়ে সকালে মামলা করলে আদালত এই আদেশ দেন। বলে তোর ব্যাংক ডাকাতির মামলায় চালান করবো কথা বলে, এবং সেই মুহূর্তে মামুন ভাই একটু আগে যায়, যাওয়াতে এই সাদ্দাম কনস্টেবল মামুন ভাইয়ের হাতে রাইফেলের বাদ দিয়ে ঘুঁতো মারে। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। মারধর করার পর আমাকে সদর হাসপাতাল নিয়ে আটকে রাখে, থানায় নিয়ে আটকে রাখে। অন্যায়ের ওই প্রতিকার চাওয়ার জন্য এবং অপরাধের শাস্তির জন্য আমরা তাকে দণ্ডবিধির এই সমস্ত ধারায় মামলা করার পরামর্শ দিয়েছি। বিজ্ঞ আদালত জখমীদের জবানবন্দি, জখমের ধরন পর্যবেক্ষণ এবং আমাদের বক্তব্য শুনে আদালত সন্তুষ্ট হয়ে আসামি গাইবান্ধা সোনালী ব্যাংকের প্রধান শাখার ব্রাঞ্চ ম্যানেজার সহ 10 আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ করতে সরাসরি ওয়ারেন্টের তামিলের আদেশ দিয়েছেন। ঈদকে সামনে রেখে রোববার তৃতীয় দিনের মতো ঘরমুখো মানুষের জন্য বাসের আগাম টিকিট দেওয়া হয়। তবে সকাল থেকেই টিকিট প্রত্যাশীর সংখ্যা ছিল অনেক কম। ভোর 6টায় রাজধানীর বিভিন্ন কাউন্টারে বাসের টিকিট দেওয়া শুরু হয়। তবে অনেকে অভিযোগ করেছেন কাউন্টারগুলো থেকে প্রত্যাশিত দিনের টিকিট পাওয়া যাচ্ছে না। এদিকে গাবতলী বাস স্ট্যান্ডে অনেক যাত্রী বলেছেন, ঈদের সময়ের ঝামেলা এড়াতে তারা আগে থেকেই ঢাকা ছেড়ে যাচ্ছেন। বাস কাউন্টার থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সরকার নির্ধারিত মূল্যে ঈদের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে।
এদিকে বিআরটিসি বাসের ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে 10 জুলাই। ইচ্ছা ছিল আরো পরে যাব, কিন্তু এখন দেখতেছি 13 তারিখে টিকিট পাওয়া যাচ্ছে না, সেখানে 17 তারিখে টিকিট আমরা কোথায় পাবো? আসলে এখানে টিকিট পাওয়া যাচ্ছে না, এখন যদি না পাই সেক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। 8টা থেকে ঘুরতেছি, মানে পাচ্ছি না, কিন্তু এখন ইনশাআল্লাহ পাইছি। দুদিন বন্ধ ছিল, যার যার যা দরকার দুদিন এটা কষ্ট করে নিয়ে গেছে। মেন যে টার্গেটে 16, 15, কিন্তু সেই টার্গেট অনুযায়ী আমরা টিকিট দিতে পারছি না সবাইকে। তো যারা আসতেছে তাদেরকে আমরা অন্য তারিখে বলে টলে দিতেছি, তারা নিতেছে আর কি। চার্টের বাইরে আমাদের ভাড়া কোনো বাড়ানো হয় না, সরকারি রেটে আমরা ভাড়া নিচ্ছি। এদিকে বাসের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে চট্টগ্রামের কাউন্টারগুলো ছিল একেবারেই ফাঁকা। প্রথম 2 দিন সকাল থেকে কাউন্টারে চাপ থাকলেও তৃতীয় দিন তা নেই। বিআরটিসি, পাহাড়তলী, একে খান সহ বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের কোনো ভিড় ছিল না। উত্তর ও দক্ষিণাঞ্চলের 64টি রুটের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে যাওয়ায় যাত্রী চাপ কম বলে জানিয়েছেন কাউন্টার ম্যানেজাররা। তবে যারা 13 ও 17 জুলাইয়ের আগাম টিকিট কিনতে এসেছিলেন তারা খুব সহজেই টিকিট পেয়েছেন। কাউন্টার ম্যানেজাররা জানান প্রায় 85 থেকে 90% আগাম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। ঈদে মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরে মহানগর পুলিশ ও পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে নিরাপত্তা বিষয়ক এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। একই সঙ্গে মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ, টিকিট কালোবাজারি ও রাজধানীবাসীর বাড়িঘরের নিরাপত্তায় পুলিশের বিশেষ নজরদারির কথাও জানান তিনি। ফেরিঘাট এবং মহাসড়কে কোনো ব্যক্তি, কোনো মহল, কোনো সংগঠন চাঁদাবাজি করতে পারবে না, সে চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ চলছে। টিকিট কালোবাজারি যাতে না হয়, মহাসড়কে যানজট সৃষ্টি না হয়, মানুষ যেন দুর্ভোগ না হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা সকলের সাথে আলাপ করে কতগুলো কর্মসূচি নিয়েছি। পুলিশকে ভাবমূর্তি নষ্ট করার জন্য যদি কেউ রাজনৈতিক বক্তব্য দেয়, এটা দুঃখজনক হবে। আমরা অনুরোধ করব এই ধরনের বক্তব্য যেন দায়িত্বশীল কোন ব্যক্তির কাছ থেকে না আসে। এবার প্রবাসের খবর। লন্ডনে নিজ নির্বাচনী এলাকায় এমিরেটস জুয়েলারি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন টিউলিপ সিদ্দিকী। শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনের ডেপুটি মেয়র পারভেজ আহমেদ, পাকিস্তান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ সাদিক। উদ্বোধনের পর এমিরেটস জুয়েলারির পরিচালক তালেব আমিদের সাথে ব্যবসা প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন টিউলিপ সিদ্দিকী। মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কাতার প্রবাসী বাংলাদেশিরা। শনিবার রাজধানী দোহার একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের সংগঠন আমরা সন্দীপবাসী। এতে যোগ দেয় কাতারে থাকা বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাওলানা লুৎফর রহমান। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে সৌদি আরবের রিয়াদে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জামালপুর প্রবাসীদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নিজ জেলা জামালপুরের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করার আহ্বান জানান জামালপুর বন্ধু মহলের উদ্যোক্তা মাহমুদুর রহমান সুমন। পাশাপাশি প্রবাসে ঐক্যবদ্ধ থেকে সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। বিপুল সংখ্যক জামালপুর প্রবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। আতশবাজির মহা উৎসবে রঙিন হয়েছে নিউ ইয়র্ক। মত ও বাক স্বাধীনতার আনন্দের জোয়ারে ভেসেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। যুক্তরাষ্ট্রের 240 বছর পূর্তির দিনে প্রতি বছরের মতো এবারও বিশ্বের সর্ববৃহৎ ডিপার্টমেন্টাল স্টোর মেসিস এর আয়োজনে আতশবাজির উৎসবের আয়োজন করা হয়, আর এতে ব্যয় হয়েছে $6 মিলিয়ন। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। নিউ ইয়র্কে মেসিসের আতশবাজি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় আনন্দ উৎসব। 1777 সাল থেকেই গণতন্ত্রের সূতিকাগার খ্যাত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে উদযাপন করা হয় উৎসবের আমেজে। আজ যুক্তরাষ্ট্রের 239তম স্বাধীনতা দিবস। এই আয়োজন সত্যিই চমৎকার। আশা করি সামনের বছরও আসবো এখানে।
বিশ্বের সর্ববৃহৎ ডিপার্টমেন্টাল স্টোর মেসিস প্রতি বছরই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে আয়োজন করে আতশবাজি উৎসবের। শুধু নিউ ইয়র্কই নয়, বিভিন্ন দেশ থেকেও এই আতশবাজি দেখতে আসেন অনেকে। প্রত্যেক বছরই আমরা আসি এই ফায়ারওয়ার্কস দেখতে। এই জায়গার পরিবেশটাও খুব সুন্দর। ম্যানহাটনের ইস্ট রিভারের দুপাশে এবার আতশবাজি উপভোগ করেছেন 30 লাখ লোক। টেলিভিশনের পর্দায় আতশবাজি দেখেছেন নিউ ইয়র্কের 80 লাখ মানুষ। এই আতশবাজি খুবই সুন্দর, আমি ভীষণ খুশি। 25 মিনিট ব্যাপী এই আতশবাজি উৎসবে 40,000 শেল থেকে ছড়িয়ে পড়ে নানা রঙের আলোর দুটি। প্রতি মিনিটে ফোটানো হয় 1600 আতশবাজির শেল। এটা দুর্দান্ত আর ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতি বছর ভিন্ন ভিন্ন বক্তব্যে আতশবাজির খেলায় নানা ভাবনার ছবি ফুটিয়ে তোলা হয়। এই আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে আমরা সবাই এক, আমরা সবাই এক জাতি। আমি সারা পৃথিবী ঘুরেছি, কোথাও এমনটি দেখিনি। আমি বাংলাদেশেও গিয়েছি, বাংলাদেশও এক অসাধারণ দেশ। আতশবাজিতে ব্যবহৃত শুধু 40,000 শেল তৈরিতেই খরচ হয় $6 মিলিয়ন মার্কিন ডলার। এখানে রিপাবলিকান কিংবা ডেমোক্রেটিক পার্টির কোনো বিভাজন নেই। সবাই দলমত নির্বিশেষে আনন্দ জোয়ারে ভাসছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মানব পাচারে তাদেরকে সামনে থেকে দেখা যায়, তাদের চেয়ে বড় অপরাধী যারা পেছনে থেকে এই চক্র চালায়। আর এ বিষয়ে পুলিশের তদন্ত ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রোববার বিকেলে রাজস্থানের একটি হোটেলে মানব পাচার নিয়ে এক সংলাপে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের আইনগুলো খুব চিন্তা ভাবনা করে না করার কারণেই খুব দ্রুত তা সংশোধনের প্রয়োজন হয়ে পড়ে। ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই সংলাপে পররাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, র্যাবের ডিজি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার দীপু মনি, মন্ত্রিপরিষদ সচিব, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছাড়াও সংসদ সদস্য ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। যে মানব পাচার বলা হয় বা যে কোনো পাচার বলা হয়, এইগুলো হলো বাইরে যারা হয় সব, পিছনে যারা থাকে এরা মিলিয়নস অফ টাকার মালিক, ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে আগে ধরে এরপরে মনে হয় এটা প্রকাশ করাটাই সমীচীন হবে। আমাদের একটা আইন কমিশন আছে। আমাদের আইনগুলা প্রকৃতপক্ষে খুব চিন্তা চেতনা না করেই করা হয়। এই আইনগুলা যার পরিপ্রেক্ষিতে একটা আইন আসার মাস 1 কি 2 এর মধ্যে এটা সংশোধন আরম্ভ হয়ে যায়। এরপরে এমন সংশোধন হয়ে যায়, কোন আইন কোন সময় হয় এটা আমরা ট্র্যাক রাখাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অসুস্থতার জন্য 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এছাড়াও এ বিষয়ে 8 জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে রোববার সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। 8 জুলাই প্রতিবেদন দাখিলের পর জামিন শুনানির আদেশ দেওয়া হবে। গত 21 জুন পল্টন থানার নাশকতার মামলায় মির্জা ফখরুলকে চার্জশিট দাখিলের আগ পর্যন্ত জামিন দেন হাইকোর্ট। পরে এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন জানালে তা শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। গত 6 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিএনপির এই নেতা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকার বিদ্যুৎ খাতে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। রোববার সকালে বিদ্যুৎ ভবনে গ্রাহক সন্তুষ্টি বিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিদ্যুৎ বিভাগের অধীনে পাওয়ার সেল দেশের 3টি বিতরণ সংস্থার 15,000 গ্রাহকের উপর বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত এক জরিপ প্রকাশ করে, যেখানে দেখানো হয় অতীতের চেয়ে দেশে বর্তমানে বিদ্যুতের চুরি রোধ ও প্রযুক্তির উন্নতি হওয়ায় যথেষ্ট গ্রাহক সন্তুষ্টি অর্জিত হয়েছে। এছাড়াও পল্লী অঞ্চলে সেচ মৌসুমে বিদ্যুৎ বিভাগ চাহিদা মাফিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেছে বলে প্রতিবেদনে বলা হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, নতুন সংযোগের ক্ষেত্রে এখনো গ্রাহকদের অতিরিক্ত 40% অর্থ ব্যয়ের যে বিষয়টি উঠে এসেছে, সেই হার ভবিষ্যতে শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। আমাদের সরকার প্রথমবারের মতো দেখেন কাস্টমারের কাছে যে আমরা পয়সা দিয়ে সার্ভে করে জানতে চাচ্ছি
এই যে ট্রান্সপারেন্সি নিয়ে যে যারা বক্তব্য রাখেন অনেকে কিন্তু জানেনই না যে ট্রান্সপারেন্সি বলতে কি বোঝায়। আমাদের সরকার যেহেতু এই ব্যাপারে সবসময় সৎভাবে আমরা নিজেদেরকে পরীক্ষা করতে চাই, এটা সরকার তারই প্রতিফলন। দেখেন, আমরা নিজের অর্থ ব্যয় করে কাস্টমারের কাছে যে আমরা জানতে চেয়েছি যে আপনারা কেমন আছেন। চুরি কিন্তু ওই ধরনের এখন আসলে চলে গেছে। চুরিটা চলে যাওয়া মানে কি, মানুষের অবস্থানটা অনেক জায়গা থেকে বেটার হয়েছে, আমরা প্রপার হয়েছে, অনেক টেকনোলজি ইনক্লুড হয়েছে, চুরির থেকে বাধা দেওয়া হয়েছে এবং মানুষও যে ডেভেলপ করছে এবং সেই জায়গা থেকে সরে এসে যে ভালো বিদ্যুতের কাছে যাচ্ছে সেটা কিন্তু একটা প্রমাণ করে। তারা কিছু বাইরে এর অতিরিক্ত পেমেন্ট করে। 40% হলো হিউজ। সো আমার চ্যালেঞ্জটা হলো কি এটাকে 0% কিভাবে আনা যায়। যশোরে গৃহকর্ত্রীকে বেঁধে এক গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। চিকিৎসাধীন নির্যাতিতা মেয়েটির মেডিকেল রিপোর্ট দিতে 72 ঘন্টা সময় লাগবে। এদিকে গৃহকর্তার অভিযোগ, স্থানীয় একটি পত্রিকার চিত্র সাংবাদিক ঘটনার সঙ্গে জড়িত। ওই সাংবাদিক ঘটনার সময় উপস্থিত থেকে নির্যাতিত মেয়েটির সঙ্গে জোরপূর্বক গৃহকর্তার অশ্লীল ছবি তুলতে বাধ্য করে। আমাদের যশোর প্রতিনিধি জুয়েল মৃধার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গৃহকর্তা জানান, শনিবার সন্ধ্যায় বেশ কজনের একটি দুর্বৃত্ত দল হঠাৎ করেই ঢুকে পড়ে তার বাড়িতে। এই সময় গৃহকর্ত্রীকে বেঁধে পাশের ঘরে গৃহকর্মীকে গণধর্ষণ করে তারা। গৃহকর্ত্রীর ওপরও নির্যাতন চালায়, লুটপাট করে মূল্যবান সামগ্রী। পাশাপাশি তার সাথে গৃহকর্মীর অশ্লীল ছবি তুলতে বাধ্য করে স্থানীয় এক চিত্র সাংবাদিক। বাড়ির কাজের মেয়েটা ছিল, ওরে রেপ করেছে। আমার ওয়াইফরে বেঁধে ওরা এই পাশে ঘরে রেপ করেছে কয়েকজন, যে ওরা 7-8 জন ছিল। দরজা খুলছে, খোলার সাথে সাথে আমারে 3-4 জন মিলে টেনে ভিতরে নিয়ে এনেছে, নিয়ে চড় ঘুষি লাথি। এবার কাজ আমার পাঞ্জাবি খুলে দিয়েছে, খুলে দিয়ে ওই মেয়েটার জামা খুলেছে, খুলে আমার কোলের পরে বসাই ঘেটাঘেট ছবি তুলেছে সাংবাদিক বাদশা। ছবি তুলে এবার করছে কি যে টাকা দে 5 লাখ, 27,000 টাকা নেছে নগদে, আর কয়েকটা মোবাইল ছিল এবং আমার ব্যাংকের কিছু কাগজপত্র, সেগুলো চেক, সেগুলো আমার কাছ থেকে ব্লাইন্ড সই করাই নিয়েছে। এদিকে এ ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করে গৃহ পরিচারিকা মেয়েটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে আগে লাইফ সেভ করার জন্য আমরা স্টোমাক ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করি এবং বিষক্রিয়া চিকিৎসা প্রদান হচ্ছে এবং সেই সাথে সাথে তার যে ধর্ষণের যে পরীক্ষা সংক্রান্ত যে জিনিসগুলো হাই ভ্যাজানাল সব আমরা এটা কালেক্ট করে রেখে দিচ্ছি। পুলিশ জানায় তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে তারা। মেডিকেল রিপোর্ট হাতে পেলে তদন্ত কাজ আরো দ্রুত সম্পন্ন হবে। এই ঘটনায় এজাহার নামীয় 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদেরকে গ্রেফতারের জন্য জোর অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে শনিবার একটি মামলা দায়ের করা হয়। আর মামলা দায়েরের পর থেকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানান বাড়ির গৃহকর্তা। সময় সংবাদ, যশোর। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান স্পিকার। এ সময় সংসদের কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এছাড়া আগামী 7 জুলাই জাতীয় সংসদের ইফতার মাহফিলে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান তিনি। এ সময় চিফ হুইপ আসম ফিরোজ সহ হুইপগণ এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা ব্যবস্থা সহজ করতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রোববার বিকেলে রাজধানীতে বিদেশি পর্যটকদের জন্য অন অ্যারাইভাল ভিসা নিয়ে এক সেমিনারে এ পরিকল্পনার কথা জানান তিনি। এই সময় তিনি বলেন, দেশের পর্যটনের স্বার্থে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার। এই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিদেশি পর্যটকদের এদেশে আসার প্রক্রিয়া সহজ করা হবে, তবে তা অবশ্যই দেশের নিরাপত্তা বিঘ্নিত করে নয়। নামি দামি ব্র্যান্ডের বিদেশি কাপড়ের পসরায় সেজেছে অভিজাত এলাকার শপিং মল ও বুটিক হাউসগুলো। উচ্চবিত্তের ঈদ কেনাকাটাও পুরো দমে শুরু হয়েছে। তাদের ঈদ কেনাকাটা চলছে গুলশান বনানী বা উত্তরার অভিজাত শোরুমগুলোতে। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে সারারা, পার্টি লেহেঙ্গা, ফ্লোর টাচ গাউন, আনারকলি, কোটি 3 পিস। ভারতীয় বলিউডের নামকরা ডিজাইনারদের তৈরি শিফন, লেস, নেটের কাপড়ের উপরে সুতা, স্টোন ও জারদৌজির জমকালো নানা কাজ এসেছে নারীর পোশাকে।
এসব পোশাকের জন্য ক্রেতাকে গুনতে হতে পারে 50,000 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। পুরুষের পোশাকে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরা কোটি ডিজাইন সবচেয়ে জনপ্রিয় বলে জানান বিক্রেতারা। এর দাম পড়বে 18,000 থেকে 22,000 টাকা। বাচ্চাদের পোশাকে বোম্বাই থেকে শুরু করে ওয়েস্টার্ন আয়োজন ছিল চোখে পড়ার মতো। গ্রিসের অর্থনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধারের প্রস্তাবে অনুষ্ঠিত গণভোটের প্রাথমিক ফলাফলে ইউরোপীয় ইউনিয়নে না থাকার পক্ষে ভোট দিয়েছেন দেশটির বেশিরভাগ ভোটার। এখন পর্যন্ত 30% ভোট গণনা শেষে নার পক্ষে ভোট পড়েছে 61% আর হ্যার পক্ষে ভোট দিয়েছে 39% ভোটার। রোববার স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকালে নিজের ভোট দেওয়া শেষে ইউরোপীয় ঋণদাতাদের দেয়া কঠোর শর্তাবলীর অর্থনৈতিক প্রস্তাব গ্রিকদের জন্য অপমানজনক উল্লেখ করে গ্রিসের জনগণকে না ভোট দেওয়ার মাধ্যমে তা প্রত্যাখ্যান করার আহ্বান জানান প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। সেই সঙ্গে এই গণভোটের মাধ্যমে গ্রিসের জনগণ অর্থনৈতিক সংকটের সমাধান খুঁজে পাবে বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের দুদিন আগে প্রকাশিত জনমত জরিপে হ্যাঁ ও না এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। বোলারদের সাফল্যের দিনে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-20তে 52 রানে হেরেছে বাংলাদেশ। ফলে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল প্রোটিয়ারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে টাইগার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 4 উইকেট 148 রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র 96 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। মাশরাফির নেতৃত্ব মানেই চমক, কারণ আগের সিরিজে যেখানে পেস অ্যাটাকে রণকৌশল এঁটেছিলেন, এবার প্রোটিয়াদের বিপক্ষে স্পিন প্রত্যাশার প্রাপ্তি মিলাতে তাই সময় লাগেনি বেশিক্ষণ। দ্রুত এই ক্রিকেট দুনিয়ায় বোলারদের কাছে আতঙ্কের নাম এবি ডিভিলিয়ার্সকে বাড়ি ফেরান আরাফাত সানি। দলীয় 31 রানে ওপেনিং ছেড়ে ফেলেন নাসির হোসেন। ব্যক্তিগত 12তে মরণ ডিককের। কিছুটা ব্যাকফুটে পড়ে আফ্রিকা, কিন্তু তৃতীয় উইকেটে অধিনায়ক ডু প্লেসি ও ডুমিনি ভাবনায় ফেলে স্বাগতিকদের। তবে 18 রান করা ডুমিনি ওই স্থানীতে কাটা পড়লে খেলায় ফিরে বাংলাদেশ। চাপে থাকা পটিয়াদের টুটি চেপে ধরেন সাকিব আল হাসান। ডেভিড মিলারকে ফিরিয়ে দিয়ে দেশের হয়ে টি-20তে সর্বোচ্চ 45 উইকেট শিকারী এখন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই খাদের কিনারে থেকে দলকে টেনে তুলেন আগ্রাসী অধিনায়ক ডু প্লেসি। তার দুর্দান্ত 79 রানে চড়ে এক কম 150 রানের টার্গেট পায় স্বাগতিকরা। শক্ত প্রতিপক্ষকে 150 রানে আটকে স্বাগতিক শিবিরের স্বপ্ন উকি দিচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাসে প্রথম টি-20 জয়ের। কিন্তু এই স্বপ্নটা দিবা স্বপ্নে বাস্তবায়ন করেন ব্যাটসম্যানরা। 120 বলে কি 149 রান অসাধ্য সাধন, এমনটাই মনে হলো এদিন। কারণ জবাব দিতে নেমে একরকম ম্যাচ পরবর্তী হাইলাইটস মিরপুরের উইকেটে। দলীয় 13 রানে 2 ওপেনার তামিম সৌম্য ফিরলে মুশফিক সাকিব মিলে আশার ফানুস উড়ান ক্রিকেট আকাশে। কিন্তু মুশফিকের আউটের পরপরই সে আশার ফানুস চুপসে যায় নিমিশেই। এরপর সাব্বির ও নাসির এলেন আর গেলেন। মাত্র 57 রানে 5 উইকেট হারালে প্রশ্ন ওঠে লক্ষ্য পূরণ তো দূরে থাক। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ 99 রান করেছিল। এবার মিরপুরে জাতীয় দল তা করতে পারবে তো? সেই প্রশ্ন বাস্তবে রূপ পায় সাকিব 26 আর 22 রানে অভিষিক্ত লিটন আউট হলে। আর তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বল্প দৈর্ঘ্যের এই ফরম্যাটে জয়টা অধরায় থেকে যায় বাংলাদেশের জন্য। ম্যাচের আগের দিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন প্রতিপক্ষকে 150 রানে আটকাতে পারলে জয় সম্ভব। সেই কাজটা করতে পেরেছেন বোলাররা, কিন্তু ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিলে বাংলাদেশকে এখন উল্টো পড়তে হচ্ছে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ব্রাজিল থেকে আনা গমের মান সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। রিপোর্ট অসম্পূর্ণ দাবি রিট আবেদনকারীর আইনজীবীর। আগামী 3 সপ্তাহ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। সুযোগ থাকছে পছন্দের কলেজে ভর্তিরও। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সেনাবাহিনীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। দক্ষিণাঞ্চলে আরেকটি পূর্ণাঙ্গ সেনানিবাস স্থাপনের ঘোষণা।
দেশের মানুষ ক্ষমতার পরিবর্তন চায়, পরিবর্তন না হলে সংকট আরো ঘনীভূত হবে, ইফতার মাহফিলে বেগম জিয়া। এবং সিরিজের প্রথম টি-20তে বোলারদের সাফল্যের দিনে ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা, প্রোটিয়াদের কাছে হারল 52 রানে। দর্শক, এই ছিল আমাদের প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *FM লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়।